সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ধারাবাহিক লেসনের আজ প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ গাণিতিক অনুসন্ধান। শিক্ষার্থীবৃন্দ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই চ্যানেলটিতে অষ্টম শ্রেণীর ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা চ্যানেলটি দেখতে পারো এবং এই চ্যানেল থেকে তোমাদের গণিত বইয়ের সমাধানগুলো দেখতে পারো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত সমাধান অর্থাৎ আজকে আলোচনা করব প্রথম অধ্যায় গাণিতিক অনুসন্ধান। 1 থেকে 5 পৃষ্ঠার আলোকে আলোচনা ও কাজের সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কাজগুলো শুরু করি, প্লাস বই এবং কাজের আলোকে আমরা সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের প্রথম অধ্যায় গাণিতিক অনুসন্ধান, এই অভিজ্ঞতার আলোকে আমরা শুরু করব। আসলে এই অধ্যায়টি মূলত গণিত নয়, এই অধ্যায়টি হলো অনেকটা গবেষণার মতো গণিতকে অনুসন্ধান করা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা চেষ্টা করবে এখানে বেশিরভাগ সময় অনুসন্ধানী মন মানসিকতা নেওয়ার, কেননা এই অধ্যায়তে আমরা সাধারণত অনুসন্ধান করব, গাণিতিক সলিউশন বা গাণিতিক সমাধানের বিষয় খুবই কম। শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা তোমাদের বইয়ের এই অংশ থেকে পড়া শুরু করব এবং এখান থেকে মূলত আমাদের ভিডিওটি স্টার্ট হবে। তার উপরের যে অংশটুকু সেগুলো তোমরা বাসায় একটু পড়ে নিবে। ওখানে মূলত তেমন কিছু নাই, তাই সেজন্য আমি আর পড়ি নাই। দেখো শিক্ষার্থীবৃন্দ, তার আগে একটু মনে করে নেওয়া যাক যে ক্রমিক সংখ্যার অনুক্রম কি। একের পর এক ধারাবাহিকভাবে আসতে থাকে এমন সংখ্যা খেয়াল করেছো কখনো? যেমন দেখো 1 2 3 4 5 6 এভাবে ডট ডট কত পর্যন্ত যাবে সেটি আমাদের নির্ধারিত নাই। শিক্ষার্থীবৃন্দ, ক্রমিক নাম্বার বলতে এটাকে বোঝানো হচ্ছে যে নাম্বারগুলো 1 2 3 4 এভাবে করে শুরু হবে, অর্থাৎ ডট ডট পর্যন্ত চলবে, অর্থাৎ আরো অসংখ্য নাম্বার থাকতে পারে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী অংশে লক্ষ্য করো, দেখো এখানে অথবা দিয়ে কি লেখা আছে। অথবা টিভিতে কখনো দেখেছো রকেট বা মহাকাশ যান উৎক্ষেপণের সময় নিচের দিকে গুনতে থাকে, যেমন 10 9 8 7 6 5 এভাবে ডট ডট নিচের দিকে। ইংরেজিতে একে বলে কাউন্টডাউন। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। পরবর্তী অংশে লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ, এখানে কি বলে দেওয়া আছে। এবার ছোট থেকে বড় হয় এমন সংখ্যার ক্রম ও আমাদের সামনে আছে। চিন্তা করে দেখো, বইয়ের পৃষ্ঠা একের পর এক উল্টাতে থাকলে পৃষ্ঠা নাম্বার বাড়তে থাকে, তাই না? দেখো বইয়ের নাম্বার এখানে দেওয়া আছে হলো 87, তারপরে দেওয়া আছে হলো 89, তারপরে দেওয়া আছে হলো 91। শিক্ষার্থীবৃন্দ, এভাবে করে বাড়তে থাকে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো পরবর্তী স্টেজে, দেখো এখানে কি বলে দেওয়া আছে। আমরা একে বলছি ক্রমিক সংখ্যার অনুক্রম। শিক্ষার্থীবৃন্দ, ক্রমিক সংখ্যার অনুক্রম আসলে এ আর কিছু নয়, বিভিন্ন পূর্ণ সংখ্যা একের পর এক বসলে যা হয় তাই। শিক্ষার্থীবৃন্দ, পূর্ণ সংখ্যা আমাদের একটু জানতে হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা পূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ ভগ্নাংশ নয়, সে সকল সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা ছোট ক্লাসে 6-এ আমরা সংখ্যা রেখা পড়েছি, ওই সংখ্যা রেখার মতোই অনেকটা। সংখ্যা রেখার 0 থেকে 1 2 3 4, আবার -1 -2 -3, এই যে সংখ্যাগুলো আছে এগুলো সবগুলো কিন্তু এক একটি পূর্ণ সংখ্যা। শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পেরেছো আশা করি। এবার মূল সমস্যায় যাওয়া যাক। প্রস্তুত
খাতা কলম নিয়ে? শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বরে আমাদেরকে এমন একটি বিষয় আছে, সেটা নিয়ে আগে আমাদেরকে খাতা নিয়ে প্রস্তুত থাকতে বলতেছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরাও খাতা নিয়ে বসে পড়ো। চলো আমরা এটা করে দেখি কি আছে। সমস্যাটির শুরু সংখ্যা দিয়ে। যে কোনো 4টি ক্রমিক সংখ্যা নাও এবং সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে পাশাপাশি বসাও। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো এতটুকু। আবার দেখো, এবং তাদের মাঝখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখো। তুমি যে কোনো 4টি সংখ্যা নিতে পারো। বোঝার সুবিধার জন্য আমরা নিচের 4টি সংখ্যা নিলাম। শিক্ষার্থীবৃন্দ, এখানে 7 জন মানুষ দেখা যাচ্ছে। তার মধ্যে 6 জন হলো স্টুডেন্ট, 1 জন হলো টিচার। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে যে নাম্বারগুলো নেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা। দেখো যে 10 + 2 = 12, 7 + 5 = 12, এভাবে অনেকগুলো নাম্বার নেওয়া আছে, সবগুলোরই যোগফল 12 দেখাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ওই নাম্বারগুলো থেকে আমরা কিছু নাম্বার নেই। 4, 5, 6, 7 এরকম একটা নাম্বার নিলাম। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ধাপ 2। প্রথম ধাপে আমাদের তেমন কিছুই ছিল না। প্রথম ধাপে জাস্ট সংখ্যা নেওয়া ছিল, অর্থাৎ এখানে যে সংখ্যা ছিল ওখান থেকে কিছু সংখ্যা নিয়ে নিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এটাই হলো আমাদের মেন কাজ ছিল, ধারাবাহিকভাবে সাজানো। দ্বিতীয় স্টেজে লক্ষ্য করো, এগুলোকে এমনভাবে সাজাতে বলতেছি। কিভাবে সাজাতে বলতেছি একটু খেয়াল করো। এখন তোমরা কাজ হলো সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো। সংখ্যাগুলোর ক্রম ভঙ্গ না করে বিভিন্ন রকমভাবে প্লাস অথবা মাইনাস চিহ্ন বসাও, খানিকটা এমন। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এখানে তেমন কিছুই নাই। দেখো 4, এখানে 4 ছিল, আগে থেকে 4 আছে। 5, 6, 7, অর্থাৎ ক্রম ঠিক আছে। শিক্ষার্থীবৃন্দ, ক্রম বলতে আমি বারবার ক্রম বলতেছি, ক্রম বলতে বোঝানো হচ্ছে অর্থাৎ 4, 5, 6, 7 যেভাবে আছে ওইভাবেই বসানো হয়েছে। দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে এটিতে প্লাস বসিয়েছি, এভাবে মাইনাস, এরপরে আবার প্লাস। তাহলে এবার দেখো, প্রথমে মাইনাস, পরে দুটাতে প্লাস। শিক্ষার্থীবৃন্দ, এখানে আর তেমন কিছুই নেই। দেখো ধাপ 3, অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। পাশের ফাঁকা ঘরে লিখতে পারো। শিক্ষার্থীবৃন্দ, একটু মাথা খাটাও, এখানেই তোমার প্রশ্ন, অর্থাৎ এটাই তোমাকে শিখতে হবে। দেখো কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। শিক্ষার্থীবৃন্দ, এখানে যোগ এবং বিয়োগ চিহ্ন বসানো যায় 4 ভাবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে 4 ভাবে বসানো যায়, তাই আমরা এখানে 4 লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এবার প্লাস অথবা মাইনাস যত রকম করে বসানো যায় সব রকম বসাও। মাথায় যা সব বসিয়েছ? সব কটিয়ে প্লাস এবং সব কটিয়ে মাইনাস এমন করে বসিয়ে দেখো। শিক্ষার্থীবৃন্দ, এখানে নাম্বার ছিল হচ্ছে কত কত, 4, 5, 6, 7, অর্থাৎ এগুলোকে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে বিভিন্ন প্রকারে সাজানো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা হচ্ছে আমাদের ধাপ 3-এর কথা, তাই আমরা ধাপ 3-এর 4 ভাগে সাজানো যায়, অর্থাৎ সেটি আমরা সাজিয়ে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, অনুমান করে বলো দেখি ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি কি হতে পারে। কি কি হতে পারে সেগুলো আমরা যখন সলিউশন করব তখনই আমরা দেখাবো। ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে? অবশ্যই পাওয়া যেতে পারে এবং পাওয়া নাও যেতে পারে। শিক্ষার্থীবৃন্দ, ফলাফলগুলোর মধ্যে বিশেষ কোনো অনুক্রম দেখতে পাচ্ছ অথবা কোনো সম্পর্ক খেয়াল করছো? দেখো, মজার
কোনো অনুক্রম লক্ষ্য করলে অথবা কোনো সম্পর্ক খেয়াল করলে সেগুলো তুমি কোথাও টুকে রাখতে পারো এবং চিন্তা ভাবনা সুবিধার জন্য নিচের পরীক্ষাটি করো। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এই কাজটি সম্পূর্ণ করি। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনের দিকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমরা কি ধরনের সমাধানগুলো করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে তোমাদেরকে ফুল করিয়ে দেখাবো। তাহলে চলো আমরা শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, অনুমান করে বলো দেখি ধাপ 3-এ যা ছিল তা তোমরা একটু লক্ষ্য করো। অনুমান করে বলো দেখি কতভাবে সংখ্যাগুলোর মধ্যে যোগ অথবা বিয়োগ চিহ্ন বসানো যায়। পাশের ফাঁকা করে লিখতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এই সংখ্যাগুলিকে 4 ভাগে বসানো যায়, অর্থাৎ 4 ভাবে সাজানো যায়। ধাপ 5-এর দিকে লক্ষ্য করো। আমরা ধাপ 5-এ কি জানি? ধাপ 5-এ আমরা এটা জানি। দেখো, অনুমান করে দেখো ফলাফলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যা কি হতে পারে। ফলাফলগুলোকে ছোট থেকে বড় সাজালে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক পাওয়া যেতে পারে? অবশ্যই আমরা এগুলো দেখব। শিক্ষার্থীবৃন্দ, এটি আমাদের ধাপ 5-এর মধ্যে ছিল। তাহলে চলো আমরা ধাপ 6-এর আলোকে আমরা সম্পূর্ণ বিষয়টিকে সলিউশন করব। আমরা এখান থেকে সমাধান শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, 1 নং ধাপে আমরা 4টি ক্রমিক সংখ্যা নিই। দেখো, ক্রমিক সংখ্যাগুলো কি? আমরা একটু আগেও বলেছিলাম ক্রমিক সংখ্যা হলো ধারাবাহিক নাম্বার। দেখো 1 2 3 4। তাহলে এবার ধাপ 2-এর দিকে লক্ষ্য করো। ধাপ 2-এ সংখ্যাগুলোতে যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় বসাই। তাহলে চলো আমরা সংখ্যাগুলোতে যোগ বিয়োগ চিহ্ন বসাই। শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় ধাপটি লক্ষ্য করো। তৃতীয় ধাপে ফলাফল বসাই। শিক্ষার্থীবৃন্দ, এই ধাপে ফলাফল ছোট থেকে বড় সাজাই। চলো আমরা কাজটি কিভাবে করে থাকি। তাহলে চলো আমরা প্রথমে একটি নাম্বার নিয়ে দেখি। অর্থাৎ একটি নাম্বার বলতে আমরা প্রথমে এই সংখ্যাগুলো নিয়েছি, এই সংখ্যাগুলোকে ক্রম অনুসারে বসিয়ে দেখি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা প্রথম ধাপটিকে এভাবে নিতে পারি। দেখো, প্রত্যেকটাকে আমরা প্লাস দিয়ে লিখে নিয়েছি। অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 = 10। তাহলে দ্বিতীয় ধাপটি আমরা কি করতে পারি? একই রকম ভাবে দ্বিতীয় ধাপটিও করতে পারি। অর্থাৎ প্লাস মাইনাস যে কোনো একটা চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে। লক্ষ্য করো, তো এই ধাপে আমরা প্রথম দুইটাতে দেখো প্লাস দিয়েছি, পরেরটাতে আমরা মাইনাস দিয়েছি। দেখো, এবার আমরা একটু যোগ করে বসাই। দেখো, এখানে 1 আর 2 যোগ করলে হয় 3। তাহলে 3 3 6, 6 থেকে 4 চলে গেলে থাকে 2। আশা করি বুঝতে পেরেছ। তৃতীয় ধাপে দেখো, আমরা দ্বিতীয় ধাপে 4-এর আগে বিয়োগ চিহ্ন বসিয়েছি। এবার দেখো আমরা 3-এর আগে বিয়োগ চিহ্ন বসাচ্ছি। অর্থাৎ 1 যোগ 2 বিয়োগ 3 যোগ 4 = 4। তৃতীয় ধাপের মধ্যে আমাদের কি ছিল? প্রথমটা 1 যোগ 2 বিয়োগ 3 যোগ 4 = 4 ছিল। শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বরে দেখো 1 বিয়োগ 2 যোগ 3 যোগ 4 = 6। দেখো আমরা এখানে 2-এর আগে বিয়োগ চিহ্ন বসিয়েছি। এরপরে দেখো আমরা 1-এর আগে বিয়োগ চিহ্ন বসিয়েছি। এমনি সাধারণত আমাদের যে সংখ্যাগুলোর আগে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে না, তাদেরকে আমরা সাধারণত যোগ চিহ্ন ধরে থাকি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার একটু লক্ষ্য করো। তাহলে আমরা 1-এর আগে বিয়োগ চিহ্ন বসিয়েছি আর বাকি সবগুলোর পরে যোগ চিহ্ন বসিয়েছি। দেখো একসাথে আমাদের 8 হয়েছে। এবার লক্ষ্য করো, এবার আমরা 2টা করে বিয়োগ চিহ্ন নিব। দেখো 1-এর আগে বিয়োগ, 2-এর আগে বিয়োগ, তারপরে 2টা প্লাস, তার মানে আমরা 4 পাচ্ছি। পরবর্তী সংখ্যাটি লক্ষ্য করো, 1-এর আগে বিয়োগ চিহ্ন বসিয়েছি, 2-এর আগে যোগ, 3-এর আগে বিয়োগ, তারপরে যোগ চিহ্ন = 2।
8 নম্বরে লক্ষ্য করো, 1-এর আগে বিয়োগ চিহ্ন বসিয়েছি, 2-এর আগে যোগ চিহ্ন, 3-এর আগে আবার যোগ চিহ্ন, 4-এর আগে বিয়োগ চিহ্ন বসিয়েছি। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো 9-এর মধ্যে একই রকম ভাবে প্রথম দুইটাতে বিয়োগ চিহ্ন, পরেরটাতে প্লাস চিহ্ন, সমান সমান 0। দেখো 1 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 4 সমান সমান -2। শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা প্রত্যেকটা সংখ্যাকে 2টি করে মাইনাস নিয়ে পরবর্তীতে 3টি করে মাইনাস নিয়ে, শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এই 3টি ধাপে আমরা 3টি করে বিয়োগ চিহ্ন নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আমরা ভিতরের দিকে যোগ বিয়োগ চিহ্ন নিয়ে যে সাজানোর যে কথা, সেভাবে আমরা এখানে সবগুলো সংখ্যাকে 16 আকারে সাজিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, 16 আকারে সাজানোরও একটা কারণ আছে। 16 আকারে সাজানোর কারণটা হচ্ছে আমাদের এখানে সংখ্যা আছে 4টি, তাই এই 4টি সংখ্যাকে আমরা 2n আকারে সাজাতে পারি। পরবর্তীতে আমরা এই সংখ্যাগুলোর যোগফলগুলোকে আমরা ধারাবাহিকভাবে লিখে নিচ্ছি। দেখো আমরা সংখ্যা রেখার মতো এখানে কল্পনা করেছি। সংখ্যা রেখা যেমন বাম সাইডে মাইনাসগুলো থাকে আর ডান সাইডে প্লাসগুলো থাকে। দেখো ওই একইভাবে আমরা সংখ্যা রেখার মতো এটাকে কল্পনা করেছি। আমরা সংখ্যা রেখার মতো কল্পনা করেছি। প্রথম ধাপে মাইনাসের গুলো লিখেছি। দেখো এখানে -10, -8, -6, -4, এরপরে দুইটা 2 মাইনাসের তাও আবার দুইটা 0, আবার দুইটা 2, দুইটা 4, এরপর হচ্ছে 6, 8, 10। সংখ্যাগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি। দেখো এখানে যে যোগফল বের হয়েছে বা বিয়োগফল বের হয়েছে, সবগুলোকে আমরা এভাবে লিখে নিয়েছি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো 10 থেকে 8-এর তফাৎ হলো 2, আবার 8 থেকে 6-এর তফাৎ হলো 2, আবার 6 থেকে 4-এর তফাৎ হলো 2, পরবর্তীতে 4 থেকে 2-এর তফাৎ হলো 2। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আবার 2 একটা এক্সট্রা এসেছে। এরপরে দেখো আবার একই রকম ভাবে 0 2টি, আবার 2-এর অবস্থা দেখো 2 এইখান থেকে এটুকু পর্যন্ত। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে এটুকু পর্যন্ত আমাদের ডবল। আর পুনরায় এই অংশটিতে একটু খেয়াল করো, এখানেও 2, এখানে 4, 2 থেকে 4, আবার 4 থেকে 4, এখানে আবার ডবল হয়েছে। আবার দেখো 6, 8, 10। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি অনুক্রমের মতো দেখা যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, ফলাফলগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো ফলাফলে আমরা প্রতিটি সংখ্যা এবং ওই সংখ্যার যোগান্তক বিপরীত সংখ্যা দেখেছি। যেমন খেয়াল করো এখানে 10 আছে, যোগান্তক বিপরীত বলতে বোঝানো হচ্ছে এখানে 10 আছে, এখানে -10ও আছে। দেখো এখানে 8 আছে, -8ও আছে, 4 আছে, -4 আছে। আবার দেখো এখানে 4 আছে, আবারও বিপরীত -4, 2 এর বিপরীত 0 0। শিক্ষার্থীবৃন্দ, ফলাফলে আমরা প্রতিটি সংখ্যা ও ওই সংখ্যা যোগান্তক বিপরীত সংখ্যা দেখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা ধাপ 7-এর মধ্যে আছি। দেখো পরীক্ষা করে দেখো, তোমার বুদ্ধি দ্বার বাড়ানোর জন্য 4টি প্রশ্ন দেওয়া হলো। তোমার মাথায় আরো প্রশ্ন এলে নিচে এবং পরের পৃষ্ঠায় লিখে রাখতে পারো। দেখো ধাপ 1, ফলাফলগুলোকে ক্রম অনুসারে সাজালে তাদের মধ্যে পার্থক্য ডিফারেন্স কি একই থাকবে? শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টা দেখছিলাম সেটার মধ্যে কিছু ডিফারেন্স একই ছিল এবং কোনটাতে একই ছিল না, সেই বিষয়টি আমাদেরকে জিজ্ঞাসা করেছে এখানে। তাহলে দেখো পরবর্তীতে কোনো ফলাফল কি 0 হতে পারে? হ্যাঁ, অবশ্যই 0 হতে পারে, কেননা ফলাফল আমাদের ওখানে 0 ছিল, একটা 2টা। দেখো কোনো ফলাফলের পুনরাবৃত্তি হতে পারে? হ্যাঁ, হতে পারে। আমরা এখানে দেখো যে কাজটি করেছিলাম সেখানে 4 2বার ছিল, 2 2বার ছিল, এরকম করে পুনরাবৃত্তি হয়েছিল। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। তার মানে ফলাফল পুনরাবৃত্তিও হতে পারে। তারপরে দেখো 4 নম্বরে কি দেওয়া আছে, যোগ অথবা বিয়োগ চিহ্নের সাহায্যে
উপর কি ফলাফলের ছোট বা বড় হওয়ার সম্ভাবনা নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই। কেননা যোগ এবং বিয়োগ চিহ্নের উপরেই তো আমরা নির্ভর করব। আর যোগ এবং বিয়োগ চিহ্ন যদি নির্ভর না করে, তাহলে তো সেখানে ফলাফল সবগুলো যদি আমরা যোগ বসিয়ে দিই, তাহলে তো সবগুলো ফলাফল একই রকম ভাবে সমানই আসবে প্রায়। তাই এই জন্য আমরা যোগ এবং বিয়োগ চিহ্নের উপরে আমাদের ফলাফল বেরি করেছে। কখনো ছোট কখনো বড় এমনটা হয়েছিল শিক্ষার্থীবৃন্দ। তাহলে তোমাদের মাথায় আর কি কি আসে তোমরা পারলে লিখো এখানে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজ হলো মূলত এটা। দেখো, অষ্টমে আইসা আমরা অষ্টম দাফে এসে এই কাজটা করব। দেখো এখানে এই লাইনটিতে কি বলেছে, তোমরা খুঁজে পাওয়া সবচেয়ে মজার 6টি বৈশিষ্ট্য নিচের ফাঁকা করে লিখো। সেই সঙ্গে এমনটি হওয়ার কারণ কি হতে পারে বলে তুমি মনে করো, তাও লিখে রাখো। শিক্ষার্থীবৃন্দ, এই খালি ঘরটা পূরণ করতে গিয়ে আমরা কিভাবে খালি ঘরটা পূরণ করতেছি এবং আমাদের কি কি সমস্যা হয়েছিল সেই বিষয়গুলো আমরা এই ফাঁকা ঘরের মধ্যে লিখব। 1 নাম্বার আমরা কি লিখেছি? 1 নাম্বারে ফলাফলগুলোতে প্রতিটি মানে ধনাত্মক ও ঋণাত্মক আকারে আছে। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এখানে ফলাফল যেটি ছিল সেটি হয় ধনাত্মক না হয় ঋণাত্মক। ফলাফলগুলোতে ডান দিকটা ধনাত্মক আর বাম দিকটা আমাদের ঋণাত্মক ছিল, তার মানে এটি সম্ভব। দেখো 4টি ক্রমিক সংখ্যার ফল সর্বদা জোড় সংখ্যা। এখানে 4টি ক্রমিক সংখ্যার ফল যদি আমরা নিই, সর্বদাই জোড় সংখ্যা হবে, কেননা আমরা যদি যোগফল নিই তাহলে এখানে জোড় সংখ্যায় আসে। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বরে দেখো, ফলাফলগুলোর যোগফল 0, যোগান্তক বিপরীত সংখ্যা আছে। দেখো +10 থাকলে -10 আছে, আবার +8 থাকলে -8 আছে, তার মানে এভাবে করে আমাদের চলে যাবে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ধাপটি লক্ষ্য করো, সংখ্যার পরিমাণ, অর্থাৎ সংখ্যার পরিমাণটি একটু লক্ষ্য করো। সংখ্যার পরিমাণটি এখানে যদি 4 হয়, শিক্ষার্থীবৃন্দ সংখ্যার পরিমাণটি যদি এখানে 4 হলে সাজানো যাবে 2n উপায়ে, কেননা আমাদের ফলাফল ছিল এখানে 16টি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে ফলাফল ছিল কতটি? 16টি। দেখো এখানে আমরা 1 থেকে 16 পর্যন্ত বের করেছি, আর এখানে আমাদের ক্রমিক সংখ্যাও আমরা মূলত 4টি নিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে ক্রমিক সংখ্যা কয়টি ছিল? শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে ক্রমিক সংখ্যা ছিল 4টি। এই ক্রমিক সংখ্যা 4টির উপরে বেস করে আমরা 2n আকারে সাজাতে পারি। 5 নম্বরে দেখো, একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটে। অবশ্যই, কেননা আমাদের এখানে দেখো একই সংখ্যার পুনরাবৃত্তি ঘটেছে, 4 2 বার, 2 2 বার, এভাবে করে পুনরাবৃত্তি ঘটেছে। পরবর্তীতে লক্ষ্য করো, বড় থেকে ছোট সাজালে ও ফলাফল একই, কেননা বড় থেকে ছোট সাজালেও আমাদের ফলাফল একই হবে, এতে কোনো পরিবর্তন আসবে না। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা ছোট থেকে বড় সাজিয়েছি অথবা বড় থেকে ছোট সাজালেও আমাদের একই রকম ফলাফল আসবে। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কি লেখা আছে, এরূপ হওয়ার কারণ বারবার চিহ্নের পরিবর্তন। যদি চিহ্নের পরিবর্তন না হতো তাহলে কিন্তু এইভাবে পরিবর্তনটা আসতো না। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে বারবার আমরা প্লাস মাইনাস পরিবর্তন করেছি, আর বারবারই আমাদের ফলাফলটি পরিবর্তন এসেছে। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। পুরো পরীক্ষাটি করতে গিয়ে তোমার কোনো ভুল হয়েছে, কখনো পুনরায় গণনা করতে হয়েছে, বা আগের ধাপে ফিরে যেতে হয়েছে, এমন কিছু হয়ে থাকলে নিচের ফাঁকা ঘরে লিখতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এমনটি আমাদের হয়েছে, আমরা পুনরায় আগের ঘরে গিয়েছি, ওখানে কিছু সমস্যা হয়েছিল, সেই সমস্যাগুলোও আমরা লিপিবদ্ধ করেছি। পুরো পরীক্ষাটি করতে গিয়ে বেশ কয়েকবার ভুল হয়েছে, আর সেটি হলো যোগ ও বিয়োগ চিহ্নে বসাতে, যোগ এবং বিয়োগ চিহ্ন বসাতে। শিক্ষার্থীবৃন্দ, যোগ বিয়োগ চিহ্ন না ভুল হলে আমরা কিভাবে বুঝবো? কেননা আমরা তো আর এটা মুখস্থ জানি না, তাই আমরা কি করেছি, যোগ বিয়োগ চিহ্ন বসিয়ে বসিয়ে যাচাই করেছি কতভাবে সাজানো যায়, কিভাবে বসানো যায়, কিভাবে সাজানো যায়। তাই আমাদের চিহ্নের ভুল হয়েছে, তাই আমরা সরাসরি আমরা এটি এখানে লিপিবদ্ধ করেছি। ফলে পুনরায় গণনা করতে হয়েছে, যেহেতু ভুল হয়েছে তাই আমরা পুনরায় আবার গণনাও করতে হয়েছে। যদি ভুল না হয় তাহলে তো পুনরায় গণনা করতে হতো না, ভুল হয়েছে বিধায় আমাদেরকে পুনরায় গণনা করতে হয়েছে।
আশা করি শিক্ষার্থীবৃন্দু বুঝতে পেরেছ। আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেসনের জন্য অপেক্ষা করবে এবং ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটি লেসন আমরা এখানে বই এবং সমাধানের মাধ্যমে আমরা চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার জন্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং আর কোনো কিছু যদি জানার থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, অথবা তোমরা যদি নতুন কিছু পেয়ে থাকো তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।